আসসালামু আলাইকুম। এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল রানা। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্রিটেনের পোর্টসমাউথ শহরের আরেক ব্রিটিশ বাংলাদেশি সিরিয়ায় নিহত। এ নিয়ে পোর্টসমাউথের 4 জন ব্রিটিশ বাংলাদেশি জিহাদে নিহত। যুক্তরাজ্যে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের ফি 50 পাউন্ড থেকে কমিয়ে 34 পাউন্ড, নবায়নের ক্ষেত্রে 14 পাউন্ড হ্রাস করা হচ্ছে। স্কটিশ লেবার নেতা জোহান ল্যাম্প পদত্যাগ করেছেন। বর্তমানে স্কটল্যান্ডে লেবার বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে বলে জানান স্কটিশ লেবার ফার্স্ট মিনিস্টার হেনরি ম্যাকলেইস। এবং বাংলাদেশ সহ ইউরোপের বিভিন্ন শহরে অধ্যাপক গোলাম আজমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত। পূর্ব লন্ডনে আলতাফ আলী মাঠে সহস্রাধিক মানুষের ঢল। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ব্রিটেনের পোর্টসমাউথ শহর থেকে ব্রিটিশ বাংলাদেশিদের যে দলটি সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছিল, তাদের মধ্যে আরও একজন সেখানে লড়াইয়ে নিহত হয়েছেন বলে জানা যায়। এ নিয়ে পোর্টসমাউথের মোট 4 জন ব্রিটিশ বাংলাদেশি সিরিয়ায় কথিত জিহাদে নিহত হল। পোর্টসমাউথের ব্রিটিশ বাংলাদেশি তরুণ মেহেদি হাসান গত বছরের অক্টোবরে 5 জনের একটি দলের সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে ব্রিটেন ছাড়ে। 19 বছর বয়সী মেহেদি হাসানের পরিবার পোর্টসমাউথের স্থানীয় একটি মসজিদকে নিশ্চিত করেছে যে তারা তার মৃত্যুর খবর পেয়েছে। গত শুক্রবার মেহেদি হাসানের টুইটার অ্যাকাউন্টে তার ছবি পোস্ট করা হয়। এর আগে পোর্টসমাউথের ব্রিটিশ বাংলাদেশি তরুণ ইফতেখার জামান, মামুনুর রশিদ এবং হামিদুর রহমান সিরিয়ায় লড়াই করতে গিয়ে মারা যায়। আর এই নিহতের ঘটনায় কমিউনিটির মাঝে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের ফি 50 পাউন্ড থেকে কমিয়ে 34 পাউন্ড এবং নবায়নের ক্ষেত্রে 14 পাউন্ড হ্রাস করা হচ্ছে। সরকার এ পদক্ষেপ ঘোষণা করার পর গাড়ি চালকরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আগামী 31 অক্টোবর থেকে নতুন অনুমোদিত ফি 32% কাটা হচ্ছে। ট্রান্সপোর্ট মিনিস্টার ক্লেয়ার পেরি বলেন, গাড়ি চালানোর ব্যয় বিশেষ করে যুবা চালকদের তাৎপর্যপূর্ণ এবং যেখানে সম্ভব এই ব্যয় কমাতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের খরচ কমাতে সক্ষম হয়েছে এবং যা আগামী 14 বছরে গাড়ি চালকদের 150 মিলিয়ন পাউন্ড বাঁচাবে। চিফ ট্রেজারি সেক্রেটারি ড্যারি আলেকজান্ডার বলেন, একটি শক্তিশালী অর্থনীতি ও পরিচ্ছন্ন সমাজের জন্য করদাতাদের সঞ্চয় ফিরিয়ে দেওয়া এই সরকারের মূল লক্ষ্য এবং সে কারণে ড্রাইভিং লাইসেন্সের ফি কমাচ্ছি এবং এটি সরাসরি যুবা লোকদের ও ব্যবসায় ফিরিয়ে দিচ্ছি, যা আগামী 10 বছরের 150 মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। ডিভিএলএ যানবাহনের প্রথম নিবন্ধন এবং নিবন্ধন সার্টিফিকেট সহ সকল ফি ও অন্যান্য ব্যয় হ্রাস পর্যালোচনা করে দেখছে। স্কটিশ লেবার নেতা জোহান ল্যাম্প পদত্যাগ করেছেন। ইউকে পার্টি স্কটল্যান্ডকে একটি শাখা অফিসের মত প্রভাব বিস্তার করার সঙ্গে তুলনা করে অভিযোগ করার তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হন তিনি। 26 বছর বয়সী মেম্বার অফ স্কটিশ পার্লামেন্টারি জোহান ল্যাম্প দলের অবস্থা যথেষ্ট হয়েছে বলে নির্দেশিত করেন। এছাড়াও স্কটিশ লেবার পার্টি জেনারেল সেক্রেটারি ইয়ান প্রিন্স এর অবসানের মূল সিদ্ধান্ত নেতিবাচক ছিল বলে রাগ প্রকাশ করেন তিনি। এমপি আনাস সারোয়ার লেবার পার্টির নর্থ অফ বর্ডারে সাময়িকভাবে দায়িত্ব পালন করবে বলে জানা যায়। এক বিবৃতিতে তিনি এবং ল্যাম্প ধন্যবাদ জানিয়ে বলেন, তার সহকর্মীরা হলিউড ও ওয়েস্টমিনিস্টার সরকারের উভয় অ্যাকাউন্টে ভূমিকা রাখবে। প্রসঙ্গত, স্কটল্যান্ডে লেবার পার্টির 41 জন এমপি প্রার্থী রয়েছে, যারা আগামী বছরের সাধারণ নির্বাচনে ওয়েস্টমিনিস্টারের আসনের জন্য লড়াই করবে। এছাড়াও লেবার পার্টির 38 জন মেম্বার অব স্কটিশ পার্লামেন্টারি সদস্য ইউন বারার হলিউড পার্লামেন্টে রয়েছে, যারা 2016 সালে পুনরায় নির্বাচন চাইবে। এদিকে সাবেক স্কটিশ লেবার ফার্স্ট মিনিস্টার হেনরি ম্যাকলেইস এবং জ্যাক ম্যাকলেন বিবিসিকে জানান, বর্তমানে স্কটল্যান্ডে তাদের দল বড় ধরনের সমস্যায় সম্মুখীন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর মগবাজারের পারিবারিক কবরস্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হয়। রিপোর্ট করছেন আরিফুর রহমান। বাইতুল মোকাররম জামে মসজিদে গোলাম আজমের এই জানাজায় শরীক হন তার স্বজন, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। মসজিদের উত্তর গেট এবং দক্ষিণ গেটের সামনে পুরো রাস্তায় মানুষে ভরে যায়। জোহরের নামাজ আদায় করে শুরু হয় নামাজে জানাজা।
জামাতের এই নেতার জন্য দোয়া করেন জানাজায় শরিক অংশগ্রহণকারীরা। গোলাম আজমের প্রবাসী 5 সন্তান এই জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও তাদের পরিবারের সদস্যরা এই জানাজায় অংশ নেন। নাতি নাতনিরা শেষ মুহূর্তে আসতে পেরেছেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা হয়েছে। গোলাম আজমের শেষ ইচ্ছা অনুযায়ী তার ছেলে আব্দুল্লাহিল আমান আজমি এই জানাজায় ইমামতি করেন। তার 5 প্রবাসী ভাই ভিসা না পাওয়ার জন্য জানাজায় অংশ নিতে পারেননি বলে জানান তিনি। এই শেষ ইচ্ছা হচ্ছে ওনার এর আগের ইচ্ছা ছিল আমার বড় ভাই, আমার পরিবারের পক্ষ থেকে আমার বড় ভাইয়ের পরিবর্তে আমি করেছি এবং আমি আমার বাবাকে এটাও জানিয়েছি যে ওই দুজন কারাবন্দী আমি জানাজা পড়াবো এবং বাবা তখন মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছেন। সুতরাং ওনার শেষ ইচ্ছা মৌখিকভাবে না হলেও মাথা দিয়ে উনি সম্মতি দিয়ে এবং প্রাথমিক পর্যায়ে উনি যে আমার বড় ভাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিলেন সেটার সাথে এটা পরিবারের সিদ্ধান্ত নিয়ে এটা চূড়ান্ত হয়েছে। আমরা জেনেছি যে তাদেরকে ওনারা তো সবাই ব্রিটিশ পাসপোর্টধারীদের বাংলাদেশে আসতে হলে নো ভিসা রিকোয়ার্ড সিল লাগে। আমরা জানতে পেরেছি যে ওনাদেরকে ওখান থেকে বাংলাদেশ দূতাবাস ওনাদের ভিসা দিতে অস্বীকার করেছেন। কেন এটা বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা ওনাদের কাছ থেকে জেনে পারবো, আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই কেন। বায়তুল মোকাররমে নামাজে জানাজা শেষে মগবাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় গোলাম আজমকে। এর আগে বেলা 12:30টায় মগবাজারে বাসা থেকে গোলাম আজমের মরদেহ বায়তুল মোকাররম মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী লাশবাহী গাড়ির সাথে হেঁটে যান। নিরাপত্তা নিশ্চিত করতে এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী সংলাপ ইস্যুতে প্রধানমন্ত্রী যে দমভক্তি করেছেন তা কোনো গণতান্ত্রিক ভাষা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসমর্থন হারিয়ে প্রধানমন্ত্রী এখন তাসের ঘরে বসে আছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফারহানা হীরার রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবম রাজনৈতিক কর্মশালায় মির্জা ফখরুল বলেন, 5 জানুয়ারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ অবৈধ সরকার গঠন করেছে। তাই এই অবস্থার পরিবর্তন করা বিএনপির জাতীয় দায়িত্ব। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বারবার নির্বাচন ইস্যুতে সরকারকে সংলাপের জন্য আহ্বান করছে। তবে এটা বিএনপির দুর্বলতা ভাবলে সরকার ভুল করবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে দম্ভক্তি, তার যে আচরণ, তার যে কথা বলা, এটা কোনো গণতান্ত্রিক নেতার কথা বলা হতে পারে না। যে হুমকি তিনি দিয়েছেন, যে ধমক তিনি দিয়েছেন গোটা দেশের মানুষকে, একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলকে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে ভাষা সৈনিক অলি আহাদের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অলি আহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন পাকাপোক্ত করার সরকারি ষড়যন্ত্রের জবাব অতীতের মতো এবারও জনগণই দেবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার পায়ের তলে নাকি মাটি নেই। নিজের কথা ভাবুন, নিজের দিকে তাকান, যে তাসের ঘরের মধ্যে আপনি বসে রয়েছেন, যে বালুর চরে আপনি বাস করছেন, দেখুন সেখানে আর কোনো ভিত্তি নেই। সমস্ত জনগণ আপনার থেকে দূরে সরে গেছে। দুঃখ হয় আমাদের যে এইরকম একটা পুরনো রাজনৈতিক দল শেখ মুজিবুর রহমানের কন্যা আজকে আপনি এই দেশের সবচেয়ে ধিক্কৃত রাজনীতিবিদে পরিণত হয়েছেন, কারণ আপনি একটা স্বৈরাচারে পরিণত হয়েছেন। আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, অলি আহাদ সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছে। সমগ্র জাতি গণতন্ত্র বিরোধী আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ালে অলি আহাদের স্মৃতির প্রতি সম্মান দেখানো হবে। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন। আবুধাবির স্থানীয় সময় 11:15টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আবুধাবি বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল 8:30টায় প্রধানমন্ত্রীর বিমানের ওই ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, 3 বাহিনীর প্রধানগণ, বিদেশি মিশনের কূটনীতিকবৃন্দ ছাড়াও উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা এই সময় তাকে বিদায় জানান। এই সফরে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তি ও সাজাপ্রাপ্ত বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তি দুটি স্বাক্ষর হলে আমিরাতে বাংলাদেশের শ্রমিক রপ্তানি বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে। আগামী সোমবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এবার কমিউনিটি প্রসঙ্গ।
পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে অধ্যাপক গোলাম আজমের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে জানাজায় প্রায় সহস্রাধিক প্রবাসীরা অংশগ্রহণ করেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ সহ বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী ও ইসলামী আন্দোলনের সৈনিক তৈরি করতে অধ্যাপক গোলাম আজমের ভূমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, বর্তমান সরকার এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, অধ্যাপক গোলাম আজম সারা বিশ্বে যে সকল ইসলামী আন্দোলনের সৈনিক তৈরি করেছেন তাদের ত্যাগ তিতিক্ষায় বাংলাদেশ একটি ইসলামী আন্দোলন সফল হবে। এছাড়া অধ্যাপক গোলাম আজম মানুষের সঠিক দিক নির্দেশনা ও আলোর পথ দেখিয়ে গেছেন বলে উল্লেখ করেন এবং তার ভালোবাসায় সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ জানাজা নামাজে শরিক হয়েছে বলে জানান তিনি। এছাড়া অন্যান্য ইসলামী চিন্তাবিদ, আলেম, ওলামা ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজা নামাজে কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। ইতালির রাজধানী রোমে বাদ জুম্মা তরপিনাতারা সেন্ট্রাল মসজিদে গোলাম আজমের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মসজিদের সভাপতি মাওলানা আব্দুর রহিম। এ সময় জানাজায় প্রায় 600 প্রবাসীরা অংশগ্রহণ করেন। এছাড়াও রেইদি রোমা মুসলিম সেন্ট্রাল মসজিদে বাদ মাগরিব মরহুমের গায়বানা জানাজা পড়ান মসজিদের খতিব মাওলানা ফজলুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটসের সভাপতি মাহমুদ আহমেদ নাইম, সহসভাপতি ডক্টর আবুল হাশেম, ইসলামিক ফোরাম ইউরোপ মেইনল্যান্ডের সহকারী কোঅর্ডিনেটর হাফেজ মাওলানা আমিনুর রহমান, ইসলামিক ফোরাম রোমের কেন্দ্রীয় সভাপতি নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়াও জানা যায় ইতালি বিভিন্ন প্রধান শহরগুলির মধ্যে নাপলি, ভিসেন্সা, পিজা, পালমা, প্যালেরমা, বলোনিয়া, ভেনেসিয়া ইত্যাদি জায়গায় বিপুল পরিমাণ প্রবাসীরা অধ্যাপক গোলাম আজমের গায়বানা জানাজায় অংশগ্রহণ করেন। এই সময় মরহুম গোলাম আজমের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। মুসলিম প্রবাসীরা মনে করেন, দেশে মরহুমের মৃত দেহ ও জানাজা নিয়ে অনেকে নানান রকম কথা বলছেন, কিন্তু সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মৃত ব্যক্তিকে নিয়ে কোনো প্রকার মন্তব্য না করাই উত্তম। ব্রিটেনের কারি শিল্পের উন্নয়নে বিভিন্ন গবেষণা ও পরিকল্পনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রেস্টুরেন্ট, টেকওয়ে এবং অন্যান্য রন্ধন শিল্পের অগ্রযাত্রায় আরও মজবুত করতে নতুন প্রযুক্তি নির্ভর এমনই একটি প্রতিষ্ঠান মিডল্যান্ডের ওলসলের প্রতিষ্ঠিত সিলেট ওয়েল্ডিং। বার্মিংহাম থেকে আমাদের নর্থ ওয়েস্ট ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, গত 2 যুগ ধরে সিলেট ওয়েল্ডিং শত রেস্টুরেন্টের কুকার ও তন্দুরি ওভেন সাপ্লাই দিয়ে আসছে। একমাত্র বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং কোম্পানি যা কুকার মেকিং ও সাপ্লাই প্রতিনিয়ত গবেষণা ও আধুনিকতা নিয়ে এসেছে। এই ধারাবাহিকতায় সিলেট ওয়েল্ডিংয়ের নতুন সংযোজন কাইসার তন্দুরি ওভেন। ট্র্যাডিশনাল ব্লে ওভেনের পাশাপাশি সিলেট ওয়েল্ডিং এখন নিয়ে এসেছে স্টেনলেস স্টিল তান্দুরি ওভেন, যা শুধু টেকসই নয়, এটি একটি রেস্টুরেন্টে গ্যাস বিলে নিয়ে আসবে সাশ্রয়। সিলেট ওয়েল্ডিং ইউকে লিমিটেডের সিইও কয়সল আহমেদ জানান, বিগত দিনের ব্রিটিশরা বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে তাদের নিজেদের প্রযুক্তি প্রসারিত করেছে। তিনি বাংলাদেশ থেকে কাঁচা মালামাল যুক্তরাজ্যে এনে তৈরি করছেন বিভিন্ন মেশিনারিজ, যা বাংলাদেশ তথা যুক্তরাজ্যের অর্থনীতিতে ভূমিকা রাখছে এবং এর সাথে কিছু সংখ্যক মানুষেরও কর্মসংস্থান হচ্ছে। 3 or 4 great stainless steel United Kingdom লইয়া আইছি, যেটা গ্রিস এবং সেবা হলে ক্লিন করলে অনেক সময় কুকারটা ডাটি হয়ে যায়। এখন আর মূলা থাকতো না, ইজি ক্লিন, এখন সাফ করতে পারবা, মোর হাইজেনিক। আর তান্দুরি ওভেন যে একটা খুব পপুলার তান্দুরি ওভেন, খুব চলে ইনশাল্লাহ এভরিওয়ার ইন ইউকে আমরা দিছি স্টিল দিয়ে, দেখতে লাগে এক্স্যাক্টলি ক্লে, বাট একটা তান্দুরি ওভেনটা আমরা স্টিল দিয়ে বানাইছি 3 or 4 গ্রেড এবং মাইল স্টিল তান্দুরি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ও তাবলীগ জামাত সম্পর্কে দৃষ্টান্তপূর্ণ কটূক্তিকারী লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আল হুদা একাডেমিতে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা তাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদের পরিচালনায়। এতে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা তোফাজ্জল হক হবিগঞ্জি। প্রধান বক্তার বক্তব্যে মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, আল্লাহ তার রাসূলকে ভালোবাসা ও সম্মান করা ঈমানী দায়িত্ব। লতিফ সিদ্দিকী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামী স্তম্ভ হজ নিয়ে কটাক্ষ করেছে, যা ঘৃণা ও প্রতিরোধ করা
ইমানি দায়িত্ব। তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম অব্যাহত থাকবে। সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মুফতি শাহ সদরুদ্দিন, মাওলানা শাহ মোহাম্মদ আনাস, শাইখ হাসান নুরি, কলামিস্ট আবু সুফিয়ান চৌধুরী, মাওলানা আব্দুল করিম, মাওলানা শওকত আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা তফাজ্জল হক হবিগঞ্জি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইবোলা সংক্রমণে আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 4,922 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। পশ্চিম আফ্রিকার 3 দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা। এই 3টি দেশের বাইরে অন্যান্য দেশে 27 জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নাইজেরিয়া 8 জন, মালিতে 1 জন ও যুক্তরাষ্ট্রে 1 জন মারা গেছেন। ইবোলার প্রাদুর্ভাব ঘটা সর্বশেষ দেশ মালি। সেখানে এই রোগে আক্রান্ত হয়ে 2 বছর বয়সী একটি মেয়ে শিশু মারা গেছে। এছাড়া 40 জনের বেশি মানুষ ওই শিশুটির সংস্পর্শে এসেছিল বলেও খবর পাওয়া গেছে। WHOর প্রতিবেদন অনুযায়ী ইবোলায় আক্রান্ত হয়ে লাইবেরিয়ায় 2,705 জন, সিয়েরা লিওনে 1,281 জন ও গিনিতে 926 জন নিহত হয়েছে। WHOর হিসাবে শনিবার পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়েছে 10,141 জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা। এখন পর্যন্ত 8টি দেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সেনেগাল ও নাইজেরিয়াকে ইবোলা মুক্ত দেশ ঘোষণা করেছে WHO। বিশ্বব্যাপী প্রবল প্রতিবাদ ও সমালোচনার মধ্যে শেষ পর্যন্ত ইরানের মৃত্যুদণ্ড প্রাপ্ত এক নারীর দণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। রিহানে জাবারি নামে 26 বছর বয়সী ওই নারীকে তেহরানের কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিবিসির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে জাবারির মা সালেহ পাক রাভান মৃত্যুদণ্ড কার্যকরের কথা নিশ্চিত করে জানিয়েছেন তিনি কবরস্থানে তার মেয়ের মৃতদেহ দেখার জন্য যাচ্ছেন। এর আগে চলতি মাসের প্রথম দিকে জাবারির দণ্ড কার্যকর 10 দিনের জন্য স্থগিত করা হয়েছিল। এই দণ্ডের বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা ব্যাপক প্রতিবাদ জানানোর পর আপাতত ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না। মানবাধিকার আন্দোলনকারীরাও তখন তাদের অনলাইন প্রচারণায় দাবি করেছেন রাষ্ট্র তার দণ্ড কার্যকর 10 দিন পিছিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি বলছে, তদন্তে ব্যাপক মাত্রায় গাফিলতি ছিল ও নিঃসংশয় ও না হওয়ার পরও তাকে দণ্ডিত করা হয়েছে। 2007 সালে মোর্তজা আব্দুল আলী সারাবান্দিকে খুন করার অভিযোগে জাবারিকে গ্রেপ্তার করা হয়। জাবারি দাবি করেন সারাবন্দি তাকে যৌনপীড়ন করতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি এও দাবি করেন তিনি ছুরিকাঘাত করলেও খুনটি করেছেন অন্য কেউ। গ্রেপ্তারের পর জাবারিকে 2 মাস নির্জন কারাগারে বন্দী রাখা হয়। ওই সময় তাকে তার পরিবারে কিংবা আইনজীবীর সঙ্গে দেখা হয়নি বলে অভিযোগ রয়েছে। 2009 সালে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় তেহরানের অপরাধ আদালত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার রাজ্য পৃথক 2টি গুলিবর্ষণে ঘটনায় 4 জন নিহত হয়েছেন। শুক্রবার এই 2টি ঘটনায় 6 জন আহত হয়েছেন। ওয়াশিংটনে ঘটনাটি ঘটেছে সিয়াটল শহর থেকে 48 কিলোমিটার উত্তরের ম্যারিসভিল পিলচুক হাই স্কুলে। স্কুলের ক্যাফেটেরিয়ায় এক ছাত্রের গুলিবর্ষণে এক ছাত্র নিহত, অপর 4 জন আহত হন। পরে হামলাকারী ছাত্র আত্মহত্যা করেন। সহপাঠীদের সঙ্গে ঝগড়ার জেরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। গুলিবর্ষণে হতাহতের সবার বয়স 18 বছরের নিচে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক জোয়ানি রবার্টস। এদের সবার মাথায় গুলি লেগেছে। তবে আহত অপরজনের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে 2 জন ছাত্র ও 2 জন ছাত্রী বলে জানিয়েছে হাসপাতাল কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্কুলে খেলার মাঠে ঝগড়া জের ধরে গুলিবর্ষণে ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঙ্গে প্রেম ঘটিত বিষয় জড়িত থাকতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। আহতদের মধ্যে ঝগড়ার সঙ্গে জড়িত এক ছাত্র আছেন বলে জানা যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অস্ত্রসজ্জিত হিস্পানিক এক পুরুষ ও এক নারীকে আটক করেছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল পুলিশ। রোববার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে ইউক্রেন। প্রার্থীরাও প্রস্তুত। এর মধ্যে রাশিয়ার অঙ্গীকার সত্ত্বেও ইউক্রেনে এখনও রুশ সেনা অবস্থান করছে বলে অভিযোগ করেছে ন্যাটো। এদিকে ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিতভাবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশের অন্যান্য শহরের মতো পূর্ব ইউক্রেনের স্লাভিনেস্কেও চলছে সাধারণ নির্বাচনের তোড়জোড়। কিছুদিন আগেও এই অঞ্চলটি বিদ্রোহীদের কবজায় থাকলেও এখন তা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। তবে এই নির্বাচনের ফলে এখানকার বাসিন্দাদের ভাগ্যের কোনো পরিবর্তন আদৌ হবে কিনা সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেলেও ভিন্ন ভিন্ন মত।
এই নির্বাচন বানচালে রাশিয়া অপচেষ্টা চালাতে পারে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে পশ্চিমা বিশ্ব সমর্থিত ইউক্রেন সরকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক কূটনীতিতে অঘোষিত মোড়লের ভূমিকা পালন করছে। এরকম পাল্টাপাল্টা অভিযোগের মধ্যে ন্যাটো দাবি করছে, আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরোধী চুক্তি ভেঙে পূর্ব ইউক্রেনে এখনও রুশ সেনা সদস্যরা অবস্থান করছে। দর্শক, এ ছিল আমাদের হাতে এনটিভি ইউরোপের প্যাম্পটো নিউজের সর্বশেষ খবর। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।